ফাহিম, চিটাগং গভর্নমেন্ট সিটি কলেজ 16 ব্যাচ। আমার এই সেশনটি এইচএসসি 17 ব্যাচের জন্য। সো আমার সামনে উপস্থিত এইচএসসি 17 ব্যাচের ছোট ভাই ও বোনেরা ও তাদের অভিভাবকবৃন্দ যারা আজকের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন, সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। এই কিছুদিনের মধ্যেই তোমাদের ইন্টার পরীক্ষার রেজাল্ট দিবে। সো এটা নিয়ে চিন্তা করাটাই স্বাভাবিক, কিন্তু অহেতুক এই চিন্তা, এটা পরীক্ষা রেজাল্ট নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই, কারণ যে পরীক্ষা দেওয়া তা তুমি আগেই দিয়ে ফেলেছো। তাই এখন সামনে তোমার যেটা আছে সেটা নিয়ে চিন্তা করতে হবে। হয়তো ইন্টার পরীক্ষা বাংলাদেশের 16 লক্ষ স্টুডেন্ট দিয়েছে, বাট সবাই তো আর A+ পাবে না কিংবা গোল্ডেন পাবে না, এটাই নির্মম সত্য। কিন্তু 1-2 সাবজেক্টের জন্য তুমি যদি গোল্ডেন মিস করেও থাকো, এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। হয়তো তুমি বুয়েটে পরীক্ষা দিতে পারবে না, কিন্তু চুয়েট রুয়েট অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো আছে, ওগুলোতে তুমি দিতে পারবে। এরপর যদি তোমার 1-2 সাবজেক্টের জন্য A+ মিস হয়ে থাকে, তাহলে ওইটা নিয়েও চিন্তা করার কিছু নেই। তুমি ওইটা নিয়ে যদি হয়তো চিন্তা করে তোমার 2 দিন নষ্ট করো, তাহলে তোমার অ্যাডমিশন টেস্টের জন্য তুমি পাইতেছো সময় মাত্র 3 মাস। 3 মাস থেকে তুমি 2 দিন, মূল্যবান 2টি দিন তুমি নষ্ট করে ফেলছো। সো ওইটা নিয়ে তুমি না চিন্তা করে কিভাবে সামনের দিকে আগানো যায় তা নিয়ে চিন্তা করো। যেহেতু যদি A+ তুমি 1-2টা সাবজেক্টে মিস করো, তাহলে ওইটার জন্য যদি GPA 5 মিস হয়েও যায়, হয়তো তুমি প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিতে পারবে না, কিন্তু দেশের অনেক ভালো ভালো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, যেমন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই সকল বিশ্ববিদ্যালয়ে তুমি নিমিশে পরীক্ষা দিতে পারবে। সো এটা নিয়ে তোমার চিন্তা করে লাভ নেই। তোমার টার্গেট রাখতে হবে তুমি কোন বিষয়ে পড়তে চাও, কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, এই বিষয়টা টার্গেট না রেখে কোন বিষয়ে পড়তে চাও সেটা টার্গেট করা উচিত। আমাদের দেশে একটা প্রবণতা আছে স্টুডেন্টদের মধ্যে, সেটা হচ্ছে যে আমি বুয়েটে পড়বো, বা আমি ডিএমসিতে পড়বো, বা এই করবো সেই করবো, বা ঢাবিতে পড়বো। এটা নিয়ে চিন্তা না করে আমার টার্গেট রাখা উচিত আমি কোন বিষয়ে পড়তে চাই। তোমার কাছে যদি প্রোগ্রামিং ভালো লাগে, তুমি সিএসসি নাও, তুমি ট্রিপলি নিতে পারো। ট্রিপলির প্রতি যদি তোমার ভালো লাগা থাকে, তাহলে তুমি ট্রিপলি নাও। মেকানিক্যাল, সিভিল, অন্যান্য যেসব সাবজেক্ট আছে, ওগুলোর মধ্যে যেটা তোমার ভালো লাগে সেটা নিয়ে পড়াটাই হবে তোমার মূল উদ্দেশ্য। কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়লা ওইটা কোনো ফ্যাক্ট ফেলবে না, দিন শেষে তোমার স্কিলটাই ম্যাটার করবে। তাই তাই তোমার চিন্তা রাখতে হবে কিভাবে ভালো করা যায়। তাহলে ওই যে সাবজেক্ট তুমি পড়তে চাও, ওইটা যে কোনো দেশের যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে পড়লেই তুমি উন্নতি করতে পারবে। সো এরপরে আসি, আমার ভালো কথা, আমার নিজেরও এসএসসি পরীক্ষায় বাংলা সাবজেক্টে মিস ছিল। মিস হওয়ার পর আমি নিজেও হালকা একটু ভেঙে পড়েছিলাম, বাট পরবর্তীতে ঠিকই ঘুরে দাঁড়িয়েছি এবং আল্লাহর রহমতে ভর্তি পরীক্ষা ভালো হয়েছে। আজকের সেশনটি মূলত যে দুটি বিশ্ববিদ্যালয় নিয়ে, সেটা হচ্ছে চুয়েট ও সাস্ট। চুয়েট ও সাস্টে কীভাবে ভালো করা যায়, বা কিভাবে পড়লে কি হবে, বা প্রশ্নের ধরন, মানবন্টন, ওগুলো নিয়ে আজকে আমি মূলত কথা বলবো। এখন লাইফে ভর্তি পরীক্ষা, আমাদের ছোটবেলা থেকে একটা ইচ্ছা থাকে যে আমি বড় হয়ে ডাক্তার হব, কিংবা ইঞ্জিনিয়ার হব, কিংবা পদার্থবিদ হব, বা ম্যাথমেটিশিয়ান হব। ওই টার্গেট নিয়েই আমরা ক্লাস 9-এ কেউ সায়েন্স নিই, আমরা সায়েন্স নিয়েছি। কিন্তু সায়েন্স নিয়েছি ওই টার্গেট নিয়ে। এখন তুমি হচ্ছে তোমার ওই লক্ষ্যের একদম দ্বার প্রান্তে, বলা যায় এটা তোমার লক্ষ্যের সোপানে প্রথম ফ্লাইট। সো তুমি যদি ভর্তি পরীক্ষায় ভালো করতে না পারো, হয়তো তোমার লক্ষ্যটা ভেঙে চুরমার হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকবে। তাই অবশ্যই ভর্তি পরীক্ষায় ভালো করে তোমার একটা টার্গেট থাকতে হবে। অর্থাৎ এরপর আসি যে চুয়েট ও সাস্টের ভর্তি পরীক্ষা প্রস্তুতি। ফার্স্টে বলি চুয়েট নিয়ে। চুয়েট বাংলাদেশের অন্যতম সেরা একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়। সো চুয়েটের প্রশ্নের ধরন, মানবন্টন অনেক হাই লেভেলের হবে, এটাই স্বাভাবিক। তো চুয়েটের কোশ্চেন নিয়ে যদি বলতে যাই, দেখো চুয়েটের টোটাল পরীক্ষা হয় হচ্ছে 600 নম্বরে। আগে চুয়েটে এমসিকিউ ছিল, বাট এখন এমসিকিউ নেই। 600 নম্বরই হবে তোমার রিটেন পরীক্ষা, যার মধ্যে পদার্থবিজ্ঞান হচ্ছে 200, কেমিস্ট্রি 200 এবং গণিত 200। এখন আমরা আসি এটা কীভাবে প্রস্তুতি গ্রহণ করলে চুয়েটের জন্য সেটা ভালো হবে। আচ্ছা, ভর্তি পরীক্ষা নিয়ে
বিভিন্ন সময় আমি বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন পাই। এর মধ্যে একটা কমন কোশ্চেন হচ্ছে, ভাই আপনি কিভাবে পড়ছেন? আচ্ছা, এই কোশ্চেনটা আসলে করাটাও এটা জানার আগ্রহ থেকে করা। আর দেখো, এক একজনের পড়ার স্টাইল এক এক রকম। কেউ কম কেউ কম পড়ে অনেক বেশি বোঝে, কেউ বেশি পড়েও কম বোঝে। কথা হচ্ছে তোমার পড়ালেখার পিছনে সময় দিতে হবে। তো আমি যেটা সবসময় ট্রাই করতাম সেটা হচ্ছে, আমি খুব বেশি একটা করতাম তা কিন্তু না, বাট নিয়মিত পড়াশোনা করতাম। বইয়ের যে টপিকস পড়তেছি সেটা বুঝে বুঝে পড়ার ট্রাই করতাম। কোনো কিছুতে সমস্যা থাকলে বড় ভাইয়াদের হেল্প নিতাম। এইভাবেই মোটামুটি পড়াশোনা করেছি। তোমরাও এর ক্ষেত্রে আবার ভর্তি কোচিংয়ের একটা ব্যাপার আছে। তুমি ভর্তি কোচিংয়ের বিভিন্ন কোচিংয়ে পড়লে তোমার পরীক্ষা দেওয়ার স্কিলটা বাড়বে। আমিও আমি বিশেষ করে উদ্ভাসে মডেল টেস্ট দিয়েছিলাম। আল্লাহ রহমতে পরীক্ষাগুলো আমাকে ভর্তি পরীক্ষার জড়তা কাটাতে অনেক সহায়তা করেছে। তোমরা তোমরা যারা কোচিংয়ে নিয়েও আরেকটা কথা আছে, সেটা হচ্ছে কোচিংয়ে পরীক্ষা অনেক সময় খারাপ হয়। পরীক্ষা খারাপ আমারও হতো, কিন্তু কোচিংয়ের পরীক্ষা খারাপ হওয়া নিয়ে হতাশ হয়ে থাকলে চলবে না। সেটা হচ্ছে, তুমি আজকে সবসময় প্রতিযোগিতা। আমরা হতাশ কেন হই? আমরা দুইটা কারণে হতাশ হই। একটা হচ্ছে কোনো কিছু না পেলে আমরা হতাশ হই, ও নিজের সাথে অন্যকে তুলনা করতে গিয়ে হতাশ হই। কোচিংয়ে দেখা যায় তুমি আজকে প্রথম পরীক্ষায় সাপোজ 10 পেলা, তোমার একটা বন্ধু 75 পেয়ে বসে আছে। এখন এটা দেখে তুমি হতাশ হয়ে যাচ্ছ। এখন দেখো, আলটিমেটলি লসটা কার হচ্ছে? তোমারই হচ্ছে। তুমি হতাশ হয়ে হয়তো পড়াশোনা বন্ধ করে দিচ্ছ, কিন্তু হতাশা কিভাবে কাটিয়ে ওঠা যায় সেটা চিন্তা তোমায় করতে হবে। তো সেটার জন্য কি করা যায়? কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করবা না, নিজেকে নিজের সাথে তুলনা করতে শেখাও। যেমন আজকে তুমি একটা পরীক্ষায় সাপোজ 75-এ 10 পাইছো, এটা নিয়ে হতাশ হয়ে বসে থাকলে চলবে না। আগামীকালকে কিভাবে 15 পাওয়া যায় সে চিন্তা তোমাকে করতে হবে। এরপর আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে, ভাইয়া কতক্ষণ পড়বো? দেখো, এই প্রশ্নটা আসলে করাটাও অবান্তর। যেমন সব মানুষের হাঁটার স্পিড একই না। যার বয়স বেশি সে একটু আস্তে হাঁটে, বা যুবক যে সে অনেক জোরে দ্রুত হাঁটে। অর্থাৎ বয়স্ক লোকের টিএসসি থেকে শাহবাগ যেতে যত সময় লাগবে, একটা তরুণের তাগড়া যুবকের তার থেকে অনেক কম সময় লাগবে। তো অ্যাডমিশনের প্রিপারেশনটাও ওইরকম। হয়তো তোমার যে জিনিসটা বুঝতে 1 ঘন্টা লাগতেছে, তোমার আরেকটা বন্ধুর হয়তো সেটা 20 মিনিট লাগবে। সেটা হচ্ছে তাহলে তোমাকে ওই টপিকের পেছনে 1 ঘন্টা সময় দিতে হবে। আর বেসিক্যালি সময় ধরে না পড়ে উচিত টপিকস ধরে পড়া। যেমন তুমি আজকে ঠিক করবা যে আজকে আমি 2টা টপিক শেষ করব, পদার্থের 2টা অধ্যায় শেষ করব, বা কেমিস্ট্রি জৈব যৌগ অধ্যায় শেষ করব। এরকম একটা টার্গেট নিয়ে তুমি পড়াশোনা করবা। এরপর আসে যে ভর্তি পরীক্ষার কোশ্চেন কীরকম হয়। দেখো, ভর্তি পরীক্ষার কোশ্চেন খুব একটা কঠিন হয় না, হয়তো কিছুটা ট্রিকি টাইপের হয়। তুমি গতানুগতিক ইন্টারে আমরা যে পরীক্ষা পদ্ধতির সাথে অভ্যস্ত, তার থেকে একটু আলাদা। কারণ হচ্ছে, আমাদের ইন্টারে আমরা অনেক বেশি সময়ে কম আনসার দিতে অভ্যস্ত, বাট অ্যাডমিশন টেস্টে তোমাকে কম সময়ে অনেক বেশি উত্তর দিতে হবে। তাহলে ওইটার জন্য কিছু ট্রিক্সও জানা লাগবে। সেটা হচ্ছে, দেখো, আমরা কখন কোনো একটা কিছুকে কঠিনের দলে ফেলে দিই। আসলে কঠিন বলতে তো কিছু নেই। যখন আমরা কোনো কিছু না পারি, তখন ওইটাকে হুট করে কঠিনের দলে ফেলে দিই। তো ওই জিনিসটা, তাহলে যেটা কঠিন তোমার কাছে লাগতেছে, ওইটাকে তোমার সহজ করতে হবে। সহজ কিভাবে করবা? ওইটার পিছনে তোমাকে বেশি বেশি সময় দিতে হবে। যত বেশি সময় দিবা, ওইটা তোমার কাছে তত বেশি সহজ হবে। সাপোজ তুমি ফিজিক্সের একটা টপিক বুঝতেছো না, তো ওইটা নিয়ে তুমি যদি হতাশ থাকো যে আমি তো এটা বুঝতেছি না, আমার একটা বন্ধু এটা খুব ভালো পারে, তো ওইটা নিয়ে তুমি যদি হতাশ হয়ে বসে থাকো, তাহলে ওইটা আলটিমেটলি কোনো লাভ দিবে না। তোমার উচিত হবে বরং ওই টপিক্সটা কিভাবে আরও সহজে বোঝা যায়, না বুঝলে অন্য কারো সাহায্য নেওয়া। এরপর হচ্ছে কঠিন কোশ্চেন আনসার করার, অর্থাৎ প্রবলেম সলভিং স্কিল তোমাকে বাড়াতে হবে। এটার জন্য তুমি বিভিন্ন ভর্তি কোচিংয়ে পরীক্ষা দিতে পারো। সেটাতে তোমার
প্রবলেম সলভিং স্কিল অনেক বেশি বাড়বে। এরপর এইভাবে তুমি এটাকে বৃদ্ধি করতে পারো। এবার সবসময় নিজেকে প্রশ্ন করবা, সেটা হচ্ছে যে আমি আজকে কি পড়লাম, আমার কোন কোন টপিকস পড়া শেষ হয়েছে, বা আগামীকালকে কি পড়বো, এরকম একটা প্ল্যানিংয়ের মধ্যে চলবা। ঠিক আছে? আচ্ছা, এবার আসি চুয়েট নিয়ে। দেখো, চুয়েটে প্রথমে বলতেছিলাম যে চুয়েটে 600 নম্বরের পরীক্ষা হয়, তো তার মধ্যে ফিজিক্স 200। তাহলে ফার্স্টে আমরা ফিজিক্স নিয়ে কথা বলি। দেখো, ফিজিক্সের জন্য দেখো, ফিজিক্স নিয়ে কথা বলার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করে যে ভাইয়া কোন বিষয়ের জন্য কোন বই ভালো। এখন এটা আসলে বলা যায় না। এবং ফিজিক্সের কথা যদি আমি ধরি, তাহলে দেখো এক একটা আমার আমার নিজের দেখা ইন্টারে কোনো একটা বইয়ে সবগুলা টপিকস ভালো লিখছে এমনটা তুমি হয়তো পাবা না। এর থেকে বরং যে বইয়ে ভালো সেটা ওই বই থেকে পড়বা। যেমন আমি নিজে বেসিক্যালি ফলো করতাম ইসাক স্যারের বই, গিয়াস স্যারের বই, অক্ষরমাত্র ফলো করতাম, তপন স্যারের বই ফলো করতাম। তো এইসব বইয়ের প্রবলেমগুলো দেখতে পারো, এখান থেকে থিওরিগুলো পড়তে পারো। আরেকটা কথা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলো ভর্তি পরীক্ষায় আমার থিওরি বেসড কোশ্চেন কম আসে। ফিজিক্সে বেসিক্যালি অ্যাপ্লিকেশন টাইপের প্রবলেম আসে। যেমন তোমাকে কখনোই হয়তো বলবে না যে গাউসের সূত্র বিবৃত করো, গাউসের সূত্র প্রমাণ করো, এটা কখনোই বলবে না। হয়তো বলবে যে অসীম চার্জে চার্জিত পরিবাহীর থেকে বাইরে দূর একটা নির্দিষ্ট দূরত্বে কোনো বিন্দুতে প্রাবল্য কত, সেটা হয়তো বের করতে বলবে। তো এটা বের করার জন্য তোমার গাউসের সূত্র সম্পর্কে অবশ্যই কিছু আইডিয়া লাগবে। এই জন্য তুমি গাউসের সূত্র টপিকটা ফার্স্ট আগে থিওরিটা একটু হালকা হালকা বুঝে পড়লা, দেন অ্যাপ্লিকেশন এই ধরনের বিভিন্ন গাউসের সূত্রে যে অ্যাপ্লিকেশনগুলো আছে ওই রিলেটেড কোশ্চেনগুলো তুমি সলভ করলা। এইভাবে আগাতে পারো। এরপর হচ্ছে যেমন অ্যাডমিশন টাইমে দুই ধরনের স্টুডেন্ট পাওয়া যায়। এক ধরনের হচ্ছে তারা আগে থেকে অনেক ভালো প্রিপারেশন নিয়ে আসছে, তা আরেক ধরনের হচ্ছে যারা আগে থেকে অত মোটামুটি মধ্যবিত্ত শ্রেণীর, হালকা ঝাপসা আইডিয়া আছে কোনো একটা টপিক সম্বন্ধে। তাহলে দেখো, প্রথম ধরনের স্টুডেন্ট হচ্ছে তুমি হয়তো অনেক বেশি জানো, কিন্তু ওইটা নিয়ে ওভার কনফিডেন্সে ভোগা যাবে না। কারণ কথা হচ্ছে অ্যাডমিশন টেস্টের কোশ্চেন অতটা ইজিও হয় না। তো ওভার কনফিডেন্সে না ভুগে তোমার এখনও কী কী ল্যাকিংস আছে ওগুলা খুঁজে বের করো এবং ওগুলা সলভ করার অ্যাবিলিটি বাড়াও। আরেকটা কথা হচ্ছে প্রবলেম যত বেশি সলভ করবা সেটা তোমার জন্য ভালো। আর দ্বিতীয় শ্রেণীর যে স্টুডেন্টগুলো আছে তাদের জন্য বলা যায় যে তোমাদের যেহেতু যে টপিকসগুলো এখনও ঝাপসা আছে, তুমি ওগুলো আগে বোঝার ট্রাই অহেতুক প্রথম শ্রেণীর স্টুডেন্টকে দেখে হতাশ হওয়ার কিছু নেই। কারণ হচ্ছে যদি আমরা সরলসন্ধি স্পন্দনের দিকে তাকাই, হয় দুইটা কণা যদি সরলসন্ধিতে স্পন্দিত হয়, হয়তো কোনো একটা কণার আদি দশা প্রথম কণা থেকে কিছুটা এগিয়ে, তাই বলে তখন দুইটা কণাই কিন্তু সাম্যাবস্থায় আসবে। প্রথম কণাটা হয়তো একটু আগে আসবে, তুমি হয়তো একটু পরে আসবা। তো সেটার জন্য যদি দুইটাকে একই সময় আসতে হয়, তাহলে তোমার কি করতে হবে? অবভিয়াসলি কৌণিক বেগ বাড়াতে হবে। তো তেমনিভাবে তোমার পড়াশোনার স্পিড অনেক বেশি বাড়াতে হবে যদি তুমি প্রথম শ্রেণীর স্টুডেন্টদের কাছে যেতে চাও। আচ্ছা, মূল টপিক থেকে অনেক দূরে চলে গিয়েছি, আসি ফিজিক্স নিয়ে। ফিজিক্সের জন্য যে প্রথমে বলছিলাম যে প্রবলেম বেশি বেশি সলভ করতে হবে। তার আগে একটু থিওরিগুলো দেখে নিবা। আর হচ্ছে যে কোনো একটা সূত্র পড়ার সময় সমস্যা ওই সূত্রটা কি নির্দেশ করে। যেমন উদ্ভাসে একটা ভাইয়া একটা কথা বলছিল, সেটা হচ্ছে ফিজিক্সের সূত্র কথা বলে। সো ফিজিক্সের সূত্রটা কি কথা বলতে চাচ্ছে তুমি সেটা খুঁজে বের করবা। একটা সূত্র শুধু গদবাঁধাভাবে মুখস্থ না করে ওই সূত্র থেকে কি কি করলারি তুমি পাইতে পারো সেটা চিন্তা করবা। অর্থাৎ ওই সূত্রটা কার কার মধ্যে সম্পর্ক নির্দেশ করতেছে। যেমন আমি যদি জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টারের কথা বলি, তাহলে ওখানে দেখবা সূত্রগুলা শুধু মুখস্থ করলেই হবে না, তোমার সাইন কনভেনশন নিয়েও একটু চিন্তা ভাবনা করতে হবে। ঠিক আছে? যেমন প্রতিসরাঙ্ক, একটা গড়ীয় তলের প্রতিসরাঙ্ক, ওইটা যদি তুমি নির্ণয় করতে যাও, তাহলে প্রতিসরাঙ্ক নির্ণয় করতে গেলে ওখানে তোমার বক্রতার ব্যাসার্ধ কোনোটার জন্য প্লাস হবে, কোনোটার জন্য মাইনাস হবে, এবং লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ কোনোটার জন্য প্লাস কোনোটার জন্য মাইনাস, বা
যে প্রতিবিম্বের দূরত্ব ভি কোনটার জন্য প্লাস কোনটার জন্য মাইনাস হবে। সো এই সাইন কনভেনশনগুলো সম্পর্কে তোমার একটু আইডিয়া থাকতে হবে। এখন যদি তুমি সূত্রটা পথবাধাভাবে মুখস্থ করো, এখন পরীক্ষায় ওটা আসলো, আসার পর তুমি কোনো চিন্তা ভাবনা তোয়াক্কা না করেই ধুম করে অ্যান্সার করে দিচ্ছ, ওই তখনই অ্যান্সারটা ভুল হয়ে যাবে। সো পড়ার সময় যে সূত্রগুলো কী মিন করতে চাইতেছে এটা তোমাকে বুঝতে হবে। এবার হচ্ছে যে ডিরেক্ট ম্যাথে যাওয়ার আগে তোমার কিছু থিওরি পড়ে নেওয়া ভালো। কেননা সাপোজ অ্যাম্পিয়ারের সূত্রের অ্যাপ্লিকেশন দিয়ে একটা ম্যাথ আসলো, এখন ম্যাথ আসার পর কথা হচ্ছে তুমি যদি অ্যাম্পিয়ারের সূত্রটা কী সেটাই তুমি না জানো, তাহলে তুমি ওই প্রবলেমটা সলভ করবা কীভাবে? তাহলে দেখো, তাহলে কথা হচ্ছে ফার্স্টে তুমি ফিজিক্সে তাহলে একটা চ্যাপ্টার যদি শুরু করো, তাহলে তোমাকে প্রথম করতে হবে কি, ফার্স্টে ওই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ যে থিওরিগুলো আছে, যে সূত্রগুলো আছে, থিওরেমগুলো আছে, ওগুলো তুমি ভালোভাবে বুঝবা। এরপর হচ্ছে সূত্রগুলোর মধ্যে কার কার মধ্যে সম্পর্ক বা কোনো সাইন কনভেনশন যদি থাকে, এরপর ওগুলা দুইটা, এরপর ফিজিক্সে একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে যে সূত্রের মধ্যে দুইটা রাশির অনুপাত নিয়ে অনেক সময় প্রবলেম আসে। সো ওগুলা একটু ভালোভাবে দেখবা, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে ফিজিক্সে মোটামুটি মানে একটু ডিপলি পড়ার ট্রাই করবা, সেটা এইভাবেই ফিজিক্সটা শেষ করবা। দেন এবার আসি কেমিস্ট্রি। দেখো ফিজিক্সে যেরকম, এর আগে যখন ফিজিক্সের কথা বলতেছিলাম, ফিজিক্সে যেরকম গাণিতিক প্রবলেম বেশি আসে, কেমিস্ট্রিতেও গাণিতিক প্রবলেম আসে মোটামুটি, কিন্তু থিওরিটিক্যাল প্রবলেমও অনেক বেশি আসে। যেমন ফিজিক্সে 20টা ম্যাথের মধ্যে দেখবা 20টাই গাণিতিক প্রবলেম, যেটা আমি গত বছর দেখছিলাম। কিন্তু কেমিস্ট্রির দিকে তুমি যদি তাকাও, তাহলে কিছু প্রবলেম গাণিতিক দেখবা, কিছু থিওরিটিক্যাল প্রবলেম দেখবা। এমনকি গত বছর চুয়েটে একটা কোশ্চেন আসছিল, সেটা হচ্ছে পরিবেশের উপর বিভিন্ন রাসায়নিক দ্রব্যের ক্ষতিকর প্রভাব। তো এইটা এরকম একটা কোশ্চেন আসতে পারে, সেটা আসলে মানে হয়তো তোমার চিন্তাও থাকবে না, কিন্তু কেমিস্ট্রিতে এই ধরনের কোশ্চেন আসবে। সো কেমিস্ট্রি কী করতে হবে, ফার্স্ট হচ্ছে থিওরিগুলো তোমাকে ভালোভাবে পড়তে হবে, অনেক বেশি ভালোভাবে পড়তে হবে, প্রতিটা লাইন বাই লাইন পড়তে হবে। এবার হচ্ছে যেগুলো বিভিন্ন ধরনের দেখা যায় হচ্ছে কিছু ছোটোখাটো ম্যাথ থাকে, বা আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, সেটা হচ্ছে কেমিস্ট্রি কিছু অধ্যায় অনেকে ইগনোর করার ট্রাই করে। যেমন ফার্স্ট পেপার প্রথম অধ্যায় অনেকে বলে যে এখানে কিছু নাই, কিন্তু জানো এখান থেকে আসলে কোশ্চেন আসে। যেমন আমরা যদি যেমন এবার রাইডার ধ্রুবক নিয়ে অনেকগুলো প্রবলেম আছে, ওগুলো আসে। সো ওগুলো তুমি ভালোভাবে করবা, ওই অধ্যায়টা মোটেও ইগনোর করবা না। আর অ্যাডমিশন টেস্টের জন্য আসলে কোনো কিছুই ইগনোর করা আসলে ঠিক না। তারপর তবে কিছু টপিকস অবশ্যই ইম্পর্টেন্ট, ওগুলো একটু ভালোভাবে দেখবা। বিশেষ করে চুয়েটের জন্য তো নাই, কারণ চুয়েটে আসলে অনেক রিটেন কোশ্চেন আসে। রিটেন কোশ্চেনের মধ্যে দেখা যায় একটা 10 নম্বরের কোশ্চেনের মধ্যে হয়তো 1-2 নম্বরের ছোটোখাটো কোশ্চেনও জুড়ে দিতে পারে, একটা ম্যাথের সাথে তোমার একটা ছোটোখাটো কোশ্চেন জুড়ে দিতে পারে। সো ওইটা দিকে খেয়াল রাখবা। এরপর হচ্ছে কেমিস্ট্রি ম্যাথের কথা যদি বলতে যাই, সেটা হচ্ছে যে আচ্ছা তার আগে বলে নিই, সেটা হচ্ছে কেমিস্ট্রিও অনেকে জিজ্ঞেস করে যে কোন বই ফলো করলে ভালো হয়। কেমিস্ট্রি আসলে মেন বইয়ের উপরে তো কোনো কথা নাই। এখন মেন বইগুলোর মধ্যে তুমি ফলো করতে পারো হাজারিনাগের বই ফলো করতে পারো, সঞ্জিত কুমার গুহ স্যারের বই আছে, গুহ স্যারের বই ফলো করতে পারো, এবং গাদি হাসান কবির স্যার আছে, ওনার বই ফলো করতে পারো। তবে আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে একটা বইকে বেস ধরে তারপর আগাবা। অর্থাৎ একটা বইয়ে যা কিছু আছে, খুঁটিনাটি যা কিছু আছে সবগুলো তুমি পড়বা। এবং এখানে দেখবা হয়তো একটা বইয়ে প্রথমেই বলছিলাম একটা বই কোনোভাবেই সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ হয় না, তো ওই বইতে অনেক ল্যাকিংস থাকবে। সেটার জন্য কি করতে পারো, অন্য বইগুলা যে রবিসগুলো তুমি নাই, ওগুলা কি করতে পারো, শর্ট নোট আকারে লিখে নিতে পারো, বা তুমি নোট করে রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা, এরপর আসি ম্যাথের কথা ছিলাম, ম্যাথ নিয়ে বলি। সেটা হচ্ছে যেমন এরপর আসবার দ্বিতীয় অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায়ে অনেক ধরনের প্রবলেম আছে, ওগুলা করবা ভালোভাবে। এটার জন্য বলছিলাম সেটা হচ্ছে প্রবলেমগুলো ফার্স্টে বইয়ের থেকে সলভ করবা, মেন বইয়ের প্রবলেম বেশি বেশি করবা, যেটা তোমার প্রকৌশল বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলোতে অনেক বেশি ইফেক্ট ফেলবে। তারপরে এগুলো যদি করা শেষ হওয়ার পর তুমি
যে কোচিং করতেছো কোচিংয়ের বিভিন্ন লেকচার শিট থাকতে পারে, ওই প্রবলেম, ওখানে যে প্রবলেমগুলো থাকে ওগুলো তুমি দেখতে পারো। এরপর এরপর হচ্ছে এখানে এরপর কেমিস্ট্রি ফার্স্ট পেপারে কিছু কথা না বললেই নয়, কিছু কথা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যেমন বলা যায় চতুর্থ অধ্যায়ের কথা, চতুর্থ অধ্যায় যে পিএইচ রিলেটেড বাফার দ্রবণ রিলেটেড যে কোশ্চেনগুলো আছে ওগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর তৃতীয় অধ্যায়ে মোটামুটি থিওরিটিক্যাল জিনিসপাতি বেশি, এজন্য এখান থেকে আসলে থিওরিটিক্যাল কোশ্চেনগুলো আসতে পারে। হয়তো অত বড় কোশ্চেন আসবে না, কিন্তু কিছু ছোটোখাটো কোশ্চেন আসে, এই কারণে কথাটা তুমি ইগনোর করতে পারবে না। আর লাস্ট চ্যাপ্টারের কথা শুনলে অনেকে হয়তো এটা কি আবার পড়া লাগে নাকি, কিন্তু আসলে কথা হচ্ছে এটাও পড়া লাগবে। কারণ তুমি কোশ্চেন উল্টালেই, প্রকৌশল বিষয় থেকে কোশ্চেন উল্টালেই দেখবা যে লাস্ট চ্যাপ্টার থেকে অনেক প্রবলেম আসছে। প্রবলেম মতো এখানে আসলে ওইরকম জ্ঞানিক প্রবলেম আসবে না, বাট থিওরিটিক্যাল অনেক প্রবলেম আছে। যেমন তোমাকে হয়তো বলতে পারে ভিনেগার প্রস্তুত করো, ভিনেগার কীভাবে প্রস্তুত করা যায়, বা ইউরিয়া রিলেটেড কোশ্চেন থাকতে পারে। তো এগুলো তুমি এই কোশ্চেন উল্টালেই দেখবা। বা একটা কথা সেটা হচ্ছে যে মেন বই পড়ার পর তোমার কাছে ফার্স্ট প্রায়োরিটি থাকবে হচ্ছে মেন বই, এরপর সেকেন্ড প্রায়োরিটি যেটা দিবা সেটা হচ্ছে অবভিয়াসলি প্রশ্ন ব্যাংকের দ্বিতীয় কোনো অপশন নেই, সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক তোমার করতেই হবে। এবং প্রশ্ন ব্যাংক কথা হচ্ছে, আবার প্রশ্ন ব্যাংক তো পুরোটা সলভ করা এলিয়েনের দ্বারা সম্ভব, ঠিক আছে। এখন পুরোটা সলভ করতে না পারলেও অ্যাটলিস্ট বিগত 4-5 বছরের কোশ্চেন সলভ করে রাখবা, যেটা তোমাকে সাহায্য করবে কীভাবে কোশ্চেন আসতে পারে বা কোন অধ্যায় থেকে কী ধরনের কোশ্চেন আসে ওগুলো বুঝতে তোমাকে সাহায্য করবে। এরপর হচ্ছে আসি সেকেন্ড পেপারে, কেমিস্ট্রি সেকেন্ড পেপারের সেকেন্ড পেপার যদি একটা সাগর হয়, ওইটার মধ্যে একটা সাগর আছে। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কিসের কথা বলছি। এটা হচ্ছে জৈব যৌগ। জৈব যৌগ অনেকের কাছে অনেক কঠিন লাগে। এখন কঠিন লাগার পিছনে আসলে কারণ আছে। কথা হচ্ছে ওখানকার ম্যাক্সিমাম বিক্রিয়া হয়তো অনেকে বলে যে মুখস্থ করতে হয় অনেক বেশি, কিন্তু আমার মনে হয় কি ওইভাবে গদবাঁধাভাবে মুখস্থ না করে বিক্রিয়াগুলো তুমি যদি মেকানিজমগুলো দেখার ট্রাই করো, কীভাবে বিক্রিয়াটা হইতেছে, কোন কোন রিয়াক্ট্যান্টের উপস্থিতি হইতেছে, বা কোন ক্যাটালিস্ট থাকলে কী ধরনের বিক্রিয়া হবে, ক্যাটালিস্টের ভিন্নতার জন্য দেখবা জাস্ট সিম্পলি ক্যাটালিস্টের ভিন্নতার জন্য বিক্রিয়া চেঞ্জ হয়ে যায়। তো ওই দিকগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। এখন জৈব যৌগ পড়তে আসলে তুমি যদি গদবাঁধাভাবে ফার্স্ট টু লাস্ট পড়তে যাও হয়তো একটু সমস্যায় পড়বা। তো এটা কি করতে হবে, একটু ভাগ ভাগ করে বললে সুবিধা হয়। সেটা হচ্ছে তুমি অধ্যায়টাকে ভাগ ভাগ করে ফেলতে পারো। যেমন তুমি বিক্রিয়া ঢোকার আগে, মেকানিজম ঢোকার আগে সমানতা পর্যন্ত যে পার্টটা আছে তুমি ওইটা আলাদা করতে পারো। এরপর হচ্ছে বিক্রিয়াগুলো পড়ার জন্য কি করতে পারো, সেটা হচ্ছে বিক্রিয়াগুলো তুমি নোট করে পড়তে পারো। এরপর বিক্রিয়ার মেকানিজমগুলো একসাথে রাখতে পারো, একসাথে রাখলা এবং ওই মেকানিজম রিলেটেড যে বিক্রিয়াগুলো আছে ওগুলো সাথে সাথে রাখলা। তাহলে হবে কি তুমি মেকানিজম যখন দেখবা মেকানিজমটা কীভাবে অ্যাপ্লাই হচ্ছে ওই রিলেটেড তুমি বিক্রিয়াগুলো দেখবা। কারণ হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং ভার্সিটির কোশ্চেন অন্যান্য 8-10টা ভার্সিটির মতো একদম গদবাঁধা আসে না, ডিরেক্ট কোশ্চেন হয়তো দিবে না, কিছুটা ঘুরাবে পেঁচাবে। তো ওইটা বোঝার জন্যই তোমাকে আসলে বলা হচ্ছে মেকানিজমটা বুঝতে হবে। কারণ তুমি বইয়ে যে দুইটা রিঅ্যাক্ট্যান্টের মধ্যে বিক্রিয়া আছে ওই দুইটা হয়তো থাকবে না, অন্য কিছু থাকবে, ঠিক আছে, অন্য দুইটা রিঅ্যাক্ট্যান্ট থাকবে। এখন তুমি যদি মেকানিজম সম্পর্কে তোমার যদি আইডিয়া থাকে তাহলে কোশ্চেন যেভাবে আসো তুমি পারবা। এরপর হচ্ছে জৈব যৌগের, এরপর হচ্ছে বিভিন্ন সূত্র আছে, নিয়ম আছে, এগুলো তুমি একসাথে লিখতে পারো। মার্কনিকমের নিয়ম, সাইজের সূত্র, এ ধরনের বিভিন্ন সূত্র নিয়ম আছে, এগুলো তুমি একসাথে নোট করে রাখতে পারো। এরপর একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে বিক্রিয়াগুলোকে লিখে তোমার সামনে পড়ার টেবিলের সামনে দেয়ালে তুমি টানিয়ে রাখতে পারো। মনে করো তুমি পড়তে বসলা, হয়তো জৈব যৌগ টানা পড়তে হয়তো বিরক্ত লাগবে, সেজন্য তুমি সাপোজ ফিজিক্স পড়তেছো বা ম্যাথ করতেছো, তারপরে হয়তো 10 মিনিটের জন্য রেস্ট নিলা, তখন তুমি ওই বিক্রিয়াগুলোর উপর হালকা চোখ বুলিয়ে দেখতে পারো, যেটা তোমাকে হেল্প করবে বিক্রিয়াগুলো মনে রাখার ক্ষেত্রে হেল্প করবে। আর জৈব যৌগ অবশ্যই নিয়মিত পড়তে হবে। তুমি যদি কয়েকদিন পরে রেখে দাও এরপর আবার বিরতি দিয়ে অনেকদিন পর পড়ো, তাহলে দেখবা যে আগে যা পড়ছো ওগুলো হয়তো অনেক কিছুই তোমার মাথা থেকে ছুটে গেছে। এটা ছিল মোটামুটি জৈব যৌগ নিয়ে কথাবার্তা। এরপর তৃতীয় অধ্যায় একটা অধ্যায়, সেটা হচ্ছে পরিমাণগত রসায়ন।
ওই অধ্যায় নিয়ে যদি বলতে চাই, ওই অধ্যায়ে তোমার ম্যাথমেটিক্যাল প্রবলেম অনেক বেশি। ওই অধ্যায় থেকে প্রচুর ম্যাথ আসে, মোলালিটি এগুলো রিলেটেড ম্যাথগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এরপর এরপর তোমার আছে পিএস রিলেটেড অনেক কিছু ম্যাথ আছে। এরপর রাসায়নিক বিক্রিয়া, তোমার বিভিন্ন ধরনের বিক্রিয়কের পরিমাণ রিলেটেড যে ম্যাথগুলো, হয়তো কিছু বিক্রিয়ক তোমার অবশিষ্ট থেকে যাচ্ছে, ওই জন্য বিক্রিয়া হইতেছে না, এই ধরনের যে ম্যাথগুলো আছে এগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এরপর অধ্যায় শেষে আছে বিয়ার-ল্যাম্বার্ট সূত্র, যেহেতু ওই সূত্রটা একটু নতুন, তো ওইখান থেকে কোশ্চেন আসার প্রবাবিলিটিটা অনেক বেশি। আমি গত বছরও দেখছি অনেক কোশ্চেন আসছে। তাহলে এখন বিয়ার-ল্যাম্বার্ট সূত্রটা অনেক ইম্পর্টেন্স দিয়ে পড়বা। এরপর আসি তোমার চতুর্থ অধ্যায়। এরপর তৃতীয় অধ্যায় আরেকটা টপিক বাদ পড়ে, সেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়াগুলো তোমার সমতাকরণগুলো দেখবা, কিভাবে সমতা করতেছে ওগুলা ভালোভাবে দেখবা। এবার ওই বিক্রিয়ার ওখানে মোলারিটি আয়তন চেঞ্জের কারণে বিক্রিয়ার উৎপাদের যে চেঞ্জটা আসে, ওই রিলেটেড ম্যাথগুলা তুমি দেখবা। এরপর আসি আমরা চতুর্থ অধ্যায় আছে তোমার ইলেকট্রোকেমিস্ট্রি আসলে এক ধরনের, যেহেতু জারণ বিজারণ বিক্রিয়া, সো জারণ বিজারণ বিক্রিয়া তোমার কনসেপ্টগুলো এখানেও লাগবে। এখানে যেটা আসে তোমার বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা রিলেটেড ম্যাথ, এবং কোনো একটা বিক্রিয়ার তড়িৎচালক বল বের করা, ওই ধরনের প্রবলেম আসে, তো ওগুলা একটু ভালোভাবে দেখবা। এরপর আসলে আমার লাস্ট অধ্যায়, সেটা হচ্ছে অর্থনৈতিক রসায়ন। ওখান থেকে আসলে যেহেতু বুঝতে পারতেছ, ওইটা বই খুললে বুঝবা, সেটা হচ্ছে অধ্যায়টাতে আসলে সেই ধরনের গাণিতিক প্রবলেম নাই। সো থিওরিটিক্যাল প্রবলেমের জন্য বা থিওরিটিক্যাল কোশ্চেনের জন্য তুমি অধ্যায়টা ভালোভাবে পড়বা। এটা হচ্ছে মোটামুটি কেমিস্ট্রি নিয়ে কথাবার্তা। অর্থাৎ এই কথার সারমর্ম হচ্ছে, তুমি রসায়ন শুধুমাত্র ম্যাথগুলো করলেই হবে না, অর্থাৎ থিওরি তোমাকে অনেক গুরুত্ব দিয়ে পড়তে হবে। থিওরিগুলো পড়বা, দেন ম্যাথ করবা। আর তোমার কাছে যে বই ভালো লাগে ওই বইয়ের সবগুলা ম্যাথ করবা, দেন কোশ্চেন ব্যাংক, এরপর লেকচার শিট কোচিংয়ের এগুলো সলভ করবা। এরপর আসি গণিত নিয়ে। এখন গণিত ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে 200 নম্বর পরীক্ষা হবে, অর্থাৎ এইটার গুরুত্ব অনেক বেশি। এখন স্বভাবতই চুয়েটে গণিতের কোশ্চেন একটু হার্ড হয়, হার্ড বলা ঠিক না, আসলে ট্রিকি হয়। তাহলে দেখো, এখন গণিতের জন্য যেটা তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্র্যাকটিস। তুমি যত বেশি প্র্যাকটিস করবা, আর তোমার প্রবলেম সলভিং স্কিল তত বেশি বাড়বে। যেমন এখন গণিত ম্যাথ ফার্স্ট পেপার দিয়ে যদি আমি ধরি, এবং ফার্স্ট পেপারে তোমার অনেকগুলো, প্রতিটা চ্যাপ্টারই মোটামুটি ম্যাথ আসার মতো। তবে ক্যালকুলাসের কথা একটু আলাদাভাবে বলতে হয়, কারণ ক্যালকুলাস থেকে কোশ্চেন অনেক বেশি আসে। এই কারণ ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এগুলো একটু ভালোভাবে করবা, অনেক বেশি গুরুত্ব দিয়ে করবা। আর ম্যাথ করার জন্য, ম্যাথের যেহেতু প্রবলেম অনেক কঠিন আসে, সো এখানে কোন বই ফলো করবা সেটাও একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়। ম্যাথের জন্য আসলে এক এক চ্যাপ্টার এক এক বইয়ে দেখবা অনেক বেশি ম্যাথ, আর যেহেতু ম্যাথের কোনো শেষ নেই আর অ্যাপ্লিকেশনের কোনো শেষ নেই, তো তুমি একটা অধ্যায় অনেক বেশি অ্যাপ্লিকেশন পাবা। সব অ্যাপ্লিকেশন তুমি এক বইয়ে পাবা না, তো এই এক একটার জন্য এক একটা ভালো। তবে আমি যেটা কেমিস্ট্রির মতো আবারও বলবো, সেটা হচ্ছে একটা বই ফলো করবা, ওই বইয়ে সবগুলা ম্যাথ করবা, দেন অন্য বই করতে যাবা। তা আমি যেটা ফলো করতাম, আমি কেতাবুদ্দিনের বই অনেক বেশি ফলো করতাম। কেতাবুদ্দিনের বই তোমরা ফলো করতে পারো। এরপর এছাড়াও আছে অক্ষরপত্র আছে। এরপর ক্যালকুলাসের জন্য তরফদার মজিবের বইটা অনেক ভালো, ওইটা ফলো করতে পারো। এরপর হচ্ছে, যেহেতু ম্যাথে বিভিন্ন চ্যাপ্টার থেকে তোমার অনেক ধরনের কোশ্চেন আসবে, এটা হচ্ছে যেমন ম্যাট্রিক্স থেকে তোমার যত ধরনের কোশ্চেন আসতে পারে ওগুলো তোমার বই থেকে ফার্স্টে করবা, দেন ক্লাসে লেকচার শিট দেখবা, কোশ্চেন ব্যাংক দেখবা, ওগুলো করবা। এইভাবে প্রতিটা অধ্যায় শেষ করবা। এইভাবে ম্যাট্রিক্স আছে, ভেক্টর আছে, এইভাবে মোটামুটি শেষ করবা। আর ক্যালকুলাসটা অবশ্যই একটু মনোযোগ দিয়ে করবা। এবার আসি সেকেন্ড পেপারে। দেখো, সেকেন্ড পেপারও ফার্স্ট পেপারের মতো। এখন সেকেন্ড পেপারে ফার্স্টে তুমি কী করবা, কোনো একটা অধ্যায় তুমি শুরু করার আগে শুরু করার আগে দেখবা অধ্যায়ের আগে কিছু কথাবার্তা লেখা আছে, ওগুলা একটু পড়ে নিবা। কারণ হচ্ছে ওখানে তোমার অনেক ধরনের থিওরি আছে যেগুলো তোমার ম্যাথগুলো করতে তোমার কাজে লাগবে।
সো ওই থিওরিগুলা আগে পড়ে নিবা, দেন ম্যাথ করতে যাবা। ম্যাথ করার সময় অনেক ধরনের প্রবলেমের সম্মুখীন হবা। এখন কথা হচ্ছে প্রবলেম যদি দেখা যায় ওই প্রবলেম থিওরির সাথে হয়তো কিছু ক্ষেত্রে দেখবা থিওরি থেকে একটু আপার লেভেলের প্রবলেম হয়তো আছে, থিওরিতে হয়তো সরাসরি নাই কিন্তু একটু ঘুরায় বেঁচা আছে। ওই ধরনের সমস্যার সম্মুখীন হলে তা আবারও সেই একই কথা, সেটা হচ্ছে কোনো পরিচিত বড় ভাই থাকলে তার হেল্প নেওয়া। আর এখন তো ইন্টারনেটের যুগ, তো কোনো কিছু নিয়ে অতিরিক্ত জানার আগ্রহ থাকলে বা কোনো প্রবলেমের সম্মুখীন হলে গুগলে সার্চ দিবা, ভালো ভালো সলভ পাবা। এবার সেকেন্ড ব্যাপারে তোমার যে চ্যাপ্টার, প্রতিটা চ্যাপ্টারে আসলে ইম্পর্টেন্ট, কোনোটার জন্য আলাদাভাবে ইম্পর্টেন্স দেওয়া ঠিক না। তবে কিছু অধ্যায় থেকে ম্যাথ অনেক বেশি আসে, যেমন বলা যায় বলবিদ্যা, স্থিতিবিদ্যা, এগুলো থেকে তোমার প্রবলেম অনেক বেশি আসে। এরপর ইনভার্স ট্রিগনোমেট্রি। আচ্ছা, এটা হচ্ছে বলবিদ্যা, স্থিতিবিদ্যা, এই দুইটা নিয়ে অনেকের ভয় একটু বেশি। কারণ হচ্ছে বলবিদ্যার ম্যাথগুলো অনেকে বলে নাকি এগুলো মুখস্থ করতে হয়। কথা হচ্ছে তুমি তাদের কথা কান না দিয়ে ফার্স্টে থিওরিগুলো পড়বা। সাপোজ তুমি স্থিতিবিদ্যা মনে হয় না খুব একটা বেশি থিওরি আছে, কারণ নামের উপপাদ্য, এবার দুইটা বলের লব্ধি, এই ধরনের যত থিওরিগুলো আছে, বা সদৃশ সমান্তরাল বল, অসদৃশ সমান্তরাল বল, এই ধরনের যে থিওরিগুলো আছে ওগুলো আগে পড়বা। ওগুলা পড়ে ম্যাথটা বুঝবা। এখন ম্যাথটা, স্থিতিবিদ্যা ম্যাথগুলো করার ক্ষেত্রে তোমার ফার্স্ট যেটা চিন্তা ভাবনা থাকবে সেটা হচ্ছে এটা করার আগে চিত্র আঁকাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তোমার যে প্রবলেমটা দেওয়া হয়েছে ওইটা তোমাকে চিত্রিত করতে হবে। চিত্রটা যত কারেক্টভাবে আঁকতে পারবা তোমার প্রবলেম সলভটা তত নিখুঁত হবে। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপর আসি গতিবিদ্যা। দেখো, স্থিতিবিদ্যায় হয়তো সূত্রগুলো একটু কম, কিন্তু গতিবিদ্যা অনেক ধরনের সূত্র পাবা, যার সাথে অনেকগুলো হয়তো তুমি ফিজিক্সে ফার্স্ট ইয়ারে পড়ছো। সেটা হচ্ছে যেমন ফার্স্ট চ্যাপ্টারটা আছে তোমার বেগ রিলেটেড যে প্রবলেমগুলো আছে ওগুলা, যেগুলো তুমি ফিজিক্স ফার্স্ট পেপার থার্ড চ্যাপ্টারে তুমি পড়ে আসছো। এরপর হচ্ছে তোমার গতিবিদ্যার লাস্ট চ্যাপ্টারটা হচ্ছে প্রাস রিলেটেড, প্রাসও তুমি ফিজিক্সে পড়ে আসছো। তো ওগুলো তুমি ফিজিক্সে পড়ে আসছো ঠিক আছে, কিন্তু ফিজিক্সের প্রবলেমগুলো থেকে গতিবিদ্যার প্রবলেমগুলো একটু টাফ হয়। আসলে এটার জন্য কি করবো, ফার্স্টে চিত্র আঁকবা, সেম কাহিনী চিত্র আঁকবা। এরপর দেন তোমার কি কি প্যারামিটার দেওয়া আছে, তুমি যে কোন সূত্রটা কখন অ্যাপ্লাই করবা এটা তোমাকে বুঝতে হবে। সেটা ডিপেন্ড করবে হচ্ছে তোমার কোনো একটা প্রশ্নে দেখা গেছে তোমার ত্বরণ আছে, সরণ আছে, আদিবেগ আছে, তাহলে এখন তোমাকে শেষ বেগ বের করতে বলছে, তাহলে তুমি নিশ্চয়ই অ্যাস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ স্কয়ার ইউজ করবা না। তোমার যে সূত্রটা অতিরিক্ত এফিসিয়েন্ট ওইটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তো এইটা অ্যাপ্লাই করা বুঝতে শেখার জন্য তোমার যেটা লাগবে সেটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর স্থিতিবিদ্যা গতিবিদ্যার ক্ষেত্রে একটা তোমার ভালো ফল দিতে পারে, সেটা হচ্ছে প্রবলেমগুলো তোমার নোট করা। তুমি যত বেশি প্রবলেমগুলো করবা, একটা প্রবলেম প্রয়োজনে, মনে করো একটা প্রবলেম তোমার কাছে কঠিন লাগছে, ওই প্রবলেমটা 2-3 বার 4 বার করলে ওই প্রবলেমটা নিয়ে আশা করি আর কোনো সমস্যা থাকার কথা না। ঠিক আছে, এইভাবে মোটামুটি ম্যাথে প্রিপেয়ার্ড হবে। এরপর হচ্ছে যে এবার আসি পরীক্ষার বিষয়ে। এখন তো চুয়েটে দেখো এক্সাম স্ট্র্যাটেজি তোমার পরীক্ষা ভালো রেজাল্ট করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এক্সাম স্ট্র্যাটেজি শুরুতে বলতে চাই, তুমি যে সাবজেক্ট, ওখানে তো 600 নম্বরের কোশ্চেন থাকবে, 3টা সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। এখন তুমি যে সাবজেক্টটার কোশ্চেন অনেক অতিরিক্ত সহজ লাগবে, যেটা সহজ লাগবে সেটা দিয়ে ফার্স্টে শুরু করবা। কারণ শুরুতেই তুমি যদি কোনো কঠিন একটা কোশ্চেন নিয়ে চিন্তা ভাবনা করো তাহলে হবে কি, ওই প্রবলেমটার পিছনে তুমি বেশি সময় দিতে থাকবা। বেশি সময় দিলে একটা প্রবলেমের জন্য তুমি সময় পাবা 3 মিনিট, এখন ওইটার পিছনেই তুমি যদি 10 মিনিট দিয়ে বসে থাকো তাহলে বাকি প্রবলেমগুলো সলভ করবা কখন? তো সেটার জন্য কি করতে হবে, ফার্স্টে তোমার যে কোশ্চেনগুলো তুমি পারো, যেগুলো মনে হচ্ছে যে আমার কাছে এটা ইজি, করতে সময় কম লাগবে, সেই প্রবলেমগুলো খুব দ্রুত করবা। এরপর হচ্ছে যে মনে করো যেগুলো একটু কম পারো ওগুলোর দিকে হাত দিবা। ফার্স্টে কখনো কঠিনটা নিয়ে চিন্তা ভাবনা করবা না। এরপর যে এখানে তোমার যে 60টা কোশ্চেনই আনসার করতে হবে সেরকমটা না,
যেমন এখানে চুয়েট নিয়ে একটা কোশ্চেন হয়, সেটা হচ্ছে যে কয়টা কোশ্চেনের আনসার করলে চুয়েটে টিকা যাবে। দেখো এই কথাটা বলা আসলে কঠিন, কারণ সেটা ডিপেন্ড করে আসলে কোশ্চেনের উপর। কোনো বছর কোশ্চেন একটু বেশি ট্রিকি হয়, কোনো বছর কোশ্চেন একটু কম ট্রিকি হয়। তো যখন কোশ্চেন একটু কম ট্রিকি হয় স্বভাবতই তখন নাম্বার একটু বেশি উঠবে। তাহলে বলা যায় মোটামুটি 40টার মতো আনসার করলে মোটামুটি শিওর থাকা যায়, এটা হচ্ছে কথা। এরপর একটা কোশ্চেন হচ্ছে যে কিভাবে, এরপর সেই সাস্টের বিষয় হচ্ছে সাস্টে চুয়েটের মতো রিটেন পরীক্ষা হয় না। সাস্টের পরীক্ষা হয় তোমার সাস্টের পরীক্ষা হয় এমসিকিউ পদ্ধতিতে। 70টা এমসিকিউ আনসার করতে হবে, প্রতিটাতে 1 মার্কস। এখন 70 নম্বরের কথা চিন্তা করে তোমার মাথায় আসতে পারে এমসিকিউ, তাহলে তো হয়তো সহজ হবে। এখন সাস্টের কোশ্চেন, সাস্ট যেহেতু বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে সেরা ভার্সিটি, সেটা এজন্য অবশ্যই সাস্টের কোশ্চেন অনেক বেশি ট্রিকি হয়। 8-10টা ইউনিভার্সিটির কোশ্চেনের সাথে যদি সাস্টের কোশ্চেন তুলনা করো তাহলেই তুমি বুঝে যাবো সাস্টের কোশ্চেন অনেক বেশি ট্রিকি হয়। তো সাস্টের কোশ্চেন যেহেতু অনেক বেশি ট্রিকি হয়, ওটার জন্য তোমার প্রিপারেশনটাও অনেক বেশি ট্রিকি হইতে হবে। তাহলে ফার্স্টে দেখো সাস্টের কোশ্চেন নিয়ে, ফার্স্টে থাকবে তোমার 70 নম্বর যেহেতু পরীক্ষা, এখানে তোমার 10 থাকবে ইংরেজি, এরপর 20 করে থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। ইংরেজি একদম কোশ্চেন শুরুতে থাকে, তো ইংরেজি নিয়ে ফার্স্টে আলোচনা শুরু করি। ইংরেজির জন্য তোমার 9-10 ইন্টারের গ্রামার জানা থাকলেই মোটামুটি হয়। ন্যারেশন, প্রিপোজিশন, এটা এবার প্রবলেম দেখবা। এছাড়াও কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু নোভেলের রাইটার নিয়ে কোশ্চেন আসে। যেমন আমাদের সময় গত বছর আসছিল ম্যাকবেথের রাইটার কে ছিল, এই ধরনের কিছু বইয়ের নাম, কিছু নোভেলের রাইটার কে সেগুলো একটু জেনে নিতে পারো। আর কোশ্চেন দিয়ে সব আনসার করা লাগবে তাও কিন্তু না। তো এটার পিছনে তুমি সময় না দিয়ে প্রয়োজন হয় গ্রামারের পিছনে একটু বেশি সময় দিতে পারো, কারণ রাইটারের নাম হয়তো কমন নাও পেতে পারো। এরপর আসি তোমার ফিজিক্স নিয়ে। ফিজিক্স সাস্টে যদিও এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হয়, কিন্তু সাস্টে ম্যাক্সিমাম এমসিকিউ হবে তোমার ম্যাথমেটিক্যাল প্রবলেম রিলেটেড। এবং গত বছর আমি দেখছিলাম যে 20টা কোশ্চেনই ছিল ম্যাথমেটিক্যাল। তো ওইখানে বেসিক্যালি কোশ্চেন আসে তোমার কীভাবে সূত্র, মানে ফিজিক্সের যে সূত্রগুলো আছে ওগুলো রিলেটেড ম্যাথ আসে। দেখা যাবে তোমার একটা সূত্রের মধ্যে 4টা প্যারামিটার আছে, 3টা প্যারামিটারের মান দেওয়া আছে, আরেকটা মান তোমার বের করতে বলতেছে। এই ধরনের প্রবলেম অনেক বেশি আসে। তাহলে এর জন্য তুমি সূত্রগুলা বেশি ভালোভাবে দেখবা। এর জন্য সূত্রগুলো ভালোভাবে দেখবা যে এক বইয়ে হয়তো তুমি সব সূত্র পাবা না, তখন তোমাকে সব বইয়ের সূত্র, তুমি যে বইটা ফলো করছো ওই সূত্রগুলো তো শিখবাই, অন্য যে সকল বইগুলো আছে ওই বইগুলোর সূত্র তুমি নোট আউট করবা, ওই বই সবগুলো সূত্র একসাথে রাখবা, ওই জন্য লিখে শিখবা। এখন মনে রাখাটা হচ্ছে একটা কঠিন বিষয়, তাই না? তাহলে সেটার জন্য কি করতে পারো, সূত্রের প্রুফটা খসড়া করে শিখতে পারো, একটু দেখে নিবা। আর সূত্র যে প্রথমে বলছে যে সূত্রের প্যারামিটারগুলোর মধ্যে সম্পর্ক কি কি সেগুলো তোমার জানতে হবে, কারণ ডিরেক্ট শুধু সূত্র গদবাঁধাভাবে মুখস্থ করলেই হবে না। এবার তুমি সব সূত্র যেহেতু এক বইয়ে পাবা না, যেমন মনে করো অতিরিক্ত, সাপোজ তুমি সাধারণ তপন স্যারের বই ফলো করতেছো, এবং কোনো একটা সাবানের বুদবুদের ভিতর বা পানির বুদবুদের ভিতর অতিরিক্ত চাপ নির্ণয় যে রাশিমালাটা আছে, সেটা হয়তো সাধারণ তপনের বইয়ে নেই, কিন্তু ইতিহাস স্যারের বই আছে। এখন তোমাদের এনসিটিভি প্রদত্ত একটা পাঠ্যসূচি আছে, তোমার কোশ্চেন হবে ওই পাঠ্যসূচি অনুযায়ী, কোনো নির্দিষ্ট বই থেকে না। সো তোমার চিন্তা রাখতে হবে যে তুমি পাঠ্যসূচিটার দিকে তুমি খেয়াল রাখবা। এটা হচ্ছে পাঠ্যসূচি, তোমার যে টপিকসগুলো আছে ওগুলো তুমি আলাদা আলাদাভাবে শেষ করবা। সাপোজ তুমি একটা প্রথমত শুরু করলা, ওখানে তোমার মনে করো যে একটা টপিকস আছে সাপোজ ভেক্টরের যোজন বিয়োজন, তুমি ভেক্টরের যোজন বিয়োজন রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলো তুমি শিখবা। এবার হচ্ছে ওইটার জন্য সাস্টের এমসিকিউগুলো কিন্তু যদিও 1 নম্বরের, কিন্তু অতটা ছোট এমসিকিউ হয় না, মাঝে মাঝে কিছু ট্রিকি এমসিকিউ আসে। আরেকটা কথা, কখনো দেখবে অনেক সময় অনেক শর্ট সূত্র শিখে অনেকে। এখন শর্ট সূত্রগুলো শিখলে শর্টকাট, যেটাকে শর্টকাট বলে সবাই, এখন শর্টকাট শিখতে গেলে একটা বিপদও আছে। সেটা হচ্ছে শর্টকাট তুমি শিখলা, এখন শর্টকাটে দেখা যায় তার ভিতরে আরও কিছু
ফেরকা থাকে। মনে করো কোনো একটা শর্টকাট কোনো একটা নির্দিষ্ট কেজের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, বা ওই শর্টকাটে তোমার যে মানগুলো যে রাশিগুলো আছে ওগুলার মান একটা নির্দিষ্ট কেজের জন্য ভাবে ধরতে হবে। ওইভাবে তুমি যদি না ধরো তাহলে ম্যাথটা ভুল হবে। তো এই জন্য তুমি কোনো শর্টকাট, আমি যেটা বেসিক্যালি ফলো করতাম সেটা হচ্ছে শর্টকাটগুলো ওইভাবে মুখস্থ না করে, যেটা মূলত থিওরি উপর ভিত্তি করে সূত্রগুলো পড়বা এবং সূত্রগুলো বোঝার চেষ্টা করবা। মানে প্রয়োজনে তোমার হয়তো একটু সময় বেশি লাগবে এই চিন্তা তুমি করতে পারো, কিন্তু আমি বলবো সময় তোমার যদি 10 সেকেন্ড বেশিও লাগে তোমার একটা কোশ্চেন ঠিক আনসার ঠিক হবে। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছ? এবার এভাবে ফিজিক্সটা শেষ করবা। আর ফিজিক্সে তো বললামই, সেটা হচ্ছে যে সূত্রগুলোর উপর বেশি গুরুত্ব, ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেখবা, এরপর কোশ্চেন ব্যাংক দেখবা, লেকচার শিট দেখবা, এসব। এরপর আসি কেমিস্ট্রি বিষয়ে। কেমিস্ট্রিতে কিন্তু সাস্টে কোশ্চেন একটু ট্রিকি টাইপের হয়, ডিরেক্ট থিওরি বেসড মেডিকেল বা অন্যান্য আছে মতো একদম ডিরেক্ট থিওরি বেসড কোশ্চেন আসে না, একটু ট্রিকি হয়। তো এই জন্য তোমার কী করতে হবে, বইয়ের অনেক যে সূত্রগুলো আছে সূত্রগুলো পড়ার সময় চিন্তা ভাবনা করতে হবে। এরপর যেমন দেখা গেছে বাফার দ্রবণ তোমাকে হয়তো বলবে যে পিওএস, একটা বাফার দ্রবণ পিওএস বের করো। তুমি হয়তো পিএইচ বের করার সাথে অভ্যস্ত, কিন্তু পিওএস বের করার সাথে ওইভাবে অভ্যস্ত না। এখন তুমি হুট করে পিএইচ বের করে ওখানে দেখবা যে চারটা অপশন থাকবে, তার মধ্যে পিএইচ এর অপশনটাও থাকবে। এখন তুমি ওইটা ধুম করে দাগাই দেওয়ার সাথে সাথে তোমার অ্যান্সারটা ভুল হয়ে যাবে, কারণ তোমার কোশ্চেনে চাইছে পিওএস বা তুমি দাগাইছো পিএইচ। এসব দিকে একটু খেয়াল রাখতে হবে। এবং শাস্ত্রের কোশ্চেনগুলোতে দেখবা অনেক প্যাচ ঘোষ থাকবে, একদম সোজা, মানে যতটা সহজ তুমি ভাববা অ্যান্সার ততটা সহজ না, তার থেকেও বেশি ট্রিকি হবে। তো ওই দিকে তোমার খেয়াল রাখতে হবে। তো কোশ্চেন পাওয়ার পর তোমার বুঝতে হবে যে কোশ্চেনটা কীরকম, কোশ্চেনটা কী চাইতেছে, এইটা তোমাকে ভালোভাবে বুঝে দেন প্রসিড করতে হবে। এবং কেমিস্ট্রির কথা যদি বলতে চাই সেটা হচ্ছে কেমিস্ট্রির সেকেন্ড পেপার, বিশেষ করে জৈব যৌগ। এখানে তো ডিরেক্ট তোমার হয়তো বিক্রিয়া আসবে না, বিক্রিয়া ডিরেক্ট লিখতে বলবে না, কারণ যেহেতু এটা এমসিকিউ। কিন্তু এখানে থাকবে যেমন হয়তো বলবে যেমন সাইজের সূত্র বা মার্কোনিকম নিয়ম, এখানে বিভিন্ন ধরনের রিঅ্যাকট্যান্ট থাকবে, উৎপাদটা কী হবে। এখন বইয়ে যে ধরনের উদাহরণগুলো আছে ওই উদাহরণ হয়তো শাস্ত্রে ডিরেক্ট দিবে না, কিন্তু তোমার যে থিওরিটা আছে ওই থিওরির উপর ভিত্তি করে অন্য 2টা রিঅ্যাকট্যান্ট নিয়ে হয়তো দিবে। তো ওইটার দিকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসি কেমিস্ট্রির যে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য অবশ্যই মেইন বই ফলো করবা। মেইন বইয়ের পর কোশ্চেন ব্যাংক আছে, যেমন বিজ্ঞান ও প্রযুক্তি যে প্রশ্ন ব্যাংকটা আছে সেটা দেখবা ভালোভাবে। এরপর লেকচার শিটগুলো দেখবা। আর প্রথমে বলছিলাম সেটা হচ্ছে যে কোনো একটা বই ভালোভাবে ফলো করবা, এরপর বাকি বইগুলো দেখবা, ঠিক আছে? এটা হচ্ছে কেমিস্ট্রি নিয়ে কথাবার্তা। আচ্ছা, এরপর আসি ম্যাথের কোশ্চেন একটু বেশি ট্রিকি হয় ফিজিক্স কেমিস্ট্রির তুলনায়। সো ম্যাথের প্রিপারেশনটা অনেক বেশি স্ট্রং থাকতে হবে যদি তুমি ভালো করতে চাও। সেটা হচ্ছে এখন ম্যাথের জন্য তুমি কি করতে পারো, যেহেতু আমরা ইন্টারে ব্রড প্রবলেম সলভ করতে বেশি অভ্যস্ত, কিন্তু শাস্ত্রের ম্যাথ যে একদম ছোট আসবে তা না, কিন্তু খুব ছোট যে আসবে, একদম প্রবলেম খুব বড় যে আসবে তাও না। মানে একদম বেশি বড় যে প্রবলেমগুলো ওগুলো তুমি বইয়ে ইগনোর করতে পারো, এটা মোটামুটি লেভেলের ওগুলো করবা। অর্থাৎ মনে করো 2-3 লাইন বা 4 লাইন 5 লাইনের মধ্যে এটা সলভ করা যাচ্ছে, ওই ধরনের প্রবলেমগুলো দেখবা। আর ম্যাথের জন্য তোমার প্রবলেম সলভিং স্কিল অনেক বেশি বাড়াতে হবে। এটার জন্য দরকার হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার জন্য তুমি একটা বইকে বেস ধরে এরপর সামনে দিকে আঁকবা। তোমার অন্য বইয়ে দেখবা, ওই বইয়ে হয়তো তোমার সব প্রবলেম থাকবে না, সব থিওরি থাকবে না, তো ওই থিওরিগুলো তুমি অন্য বই থেকে করার ট্রাই করবা। এক কাজ করতে পারো, সেটা হচ্ছে যে ম্যাথের যে সূত্রগুলো আছে সেগুলো তুমি একটা খাতায় নোট করে নিতে পারো। এখন কথা হচ্ছে সূত্র মনে রাখতে গেলেও একটা প্রবলেম। তুমি মনে রাখার জন্য একদম গদবাঁধাভাবে মনে রাখতে গেলে হয়তো তোমার একটা সূত্রের ম্যাথ তুমি আরেকটা সূত্র করে বসে থাকবা। তাহলে সেটা বোঝার আগে তাহলে কি করতে হবে, ফার্স্টে তোমার প্রবলেম ওই সূত্রটা কোন টাইপের প্রবলেমের ক্ষেত্রে বেশি অ্যাপ্লিকেবল
ওই ফার্স্টে তুমি ওই একটা প্রবলেম তুমি সামনে নিয়ে বসবা, ওই প্রবলেমটা তো ওই সূত্রটা কীভাবে অ্যাপ্লাই করা যাইতেছে ওইটা দেখবা, এইভাবে প্রসিড করবা। ঠিক আছে, এরপর শর্টকাট, ম্যাথেও অনেক শর্টকাট দেখবা, হয়তো ম্যাথে শর্টকাট দেখবা, যেমন বলছে ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x আর ওয়াই ইকুয়াল টু mx, ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x পরাবৃত্ত আর ওয়াই ইকুয়াল টু mx সরলরেখা, এই দুইটার আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত, এটা একটা শর্টকাট আছে হয়তো। এখন মনে করো ওই শর্টকাটটা তুমি যদি মনে করো তোমার ইকুয়েশনটা আছে এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay, ওইটার জন্য অ্যাপ্লাই করে বসে থাকো, তখনই সমস্যাটা হবে, অর্থাৎ তোমার অ্যান্সারটা ভুল হবে। এই জন্য আবারও বলবো, সেটা হচ্ছে যে শর্টকাট একটু কম ফলো করার ট্রাই করো, শর্টকাটটা বাদ দিয়ে ওইটা থিওরি গভীরে যাওয়ার ট্রাই করো, সূত্রটা তোমার কি মিন করতে চাইতেছে তা বোঝার ট্রাই করো, এইভাবে প্রসিড করো, আলহামদুলিল্লাহ ম্যাথে কোনো সমস্যা হবে না। এবার আসি ফার্স্টের এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে। ফার্স্টের এক্সামে ক্যালকুলেটর ইউজ করা যাবে, সো বুঝতেই পারতেছো প্রবলেমগুলো ক্যালকুলেশনগুলো একটু বড় হয়তো হবে। তাহলে কি করতে পারো, এখন তোমার কাছে যে সাবজেক্টের কোশ্চেন ইজি লাগবে, সাপোজ কেমিস্ট্রি ইজি লাগতেছে, কেমিস্ট্রি দিয়ে শুরু করো, বা ম্যাথ ইজি লাগতেছে, ম্যাথ দিয়ে শুরু করো। তো আমার মনে হয় ম্যাথটা একটু শেষের দিকে করাটা উচিত, কারণ হচ্ছে ম্যাথের প্রবলেমগুলো একটু বড় হয়। তো এখন তুমি যদি ম্যাথটা যদি ফার্স্টে শুরু করো, তাহলে যে সমস্যাটা হবে, তুমি ম্যাথের প্রবলেমগুলো সলভ করতে গিয়ে অনেক বেশি সময় লাগে ফেলেছো। এখন যত বেশি ম্যাথে যদি বেশি সময় লাগে ফেলো, যেহেতু সময় তুমি কম পাচ্ছ, ম্যাথে বেশি সময় লাগে ফেলে তোমার সময়টা কমে যাবে, আর ইফিসিয়েন্সিটাও সাথে সাথে কমে যাবে। তুমি হয়তো ম্যাথের 2টা প্রবলেম সলভ করতে 5 মিনিট লাগাই ফেলছো, তোমার একটা বন্ধু হয়তো কেমিস্ট্রি সহজ দেখছে, সে 10টা প্রশ্ন লাগাই ফেলছে, তাহলে তুমি এখন তোমার তাহলে কি রিটার্নটা আসলো, তুমি 2 মার্কস পাচ্ছ আর সে 10 মার্কস পাচ্ছে। তো এটার দিকে তোমার চিন্তা রাখতে হবে। একটা কথা হচ্ছে যে কোশ্চেন সবসময় দেখবে কোশ্চেনের মধ্যে 3 ধরনের কোশ্চেন থাকে, একটা হচ্ছে খুব সহজ ধরনের কোশ্চেন, এরপর 2 হচ্ছে একটু তার থেকে একটু কঠিন, আর 3 হচ্ছে খুব বেশি কঠিন। তাহলে এখন তোমার যেটা দৃষ্টি রাখতে হবে সেটা হচ্ছে সহজ কোশ্চেন কোনোভাবেই ভুল করা যাবে না, কারণ সহজ কোশ্চেন তুমি যদি সহজ যেসব কোশ্চেনগুলো থাকবে সেগুলো ম্যাক্সিমাম পড়াবেন পারবে, কিন্তু এখন তুমি যদি ওই সহজ কোশ্চেন ভুল করো তাহলে তুমি সবার থেকে পিছিয়ে যাবা। বাট কোনো একটা কঠিন প্রবলেম থাকলে ওইটা কিছু কিছু পারবে, যারা হয়তো সামনের দিকে র্যাঙ্ক করে হয়তো ওখানে হয়তো র্যাঙ্কে একটু এদিক সেদিক হবে কোশ্চেনগুলো, কিন্তু ওগুলোর জন্য তোমার ওইভাবে কোনো ক্ষতি হবে না। তো তোমার টার্গেট থাকবে যেটা, ওই কঠিন কোশ্চেনগুলো, আমি বলতেছি না যে ওগুলো করবা না সেটা না, কিন্তু ওই কঠিন কোশ্চেনগুলো একটু পরে করার ট্রাই করবা, যেগুলো তুমি প্রথম দেখায় পারতেছো ওগুলা ফার্স্টে করবা, দেন দেন তার থেকে একটু কঠিন যেগুলো আছে ওগুলো করবা। একটা কথা হচ্ছে ফার্স্টে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, সো আন্দাজে কোশ্চেন দাগানো ট্রাই ভুলেও করতে চাইও না। এটার জন্য একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি যদি শিওর হও যে তোমার পরীক্ষা ভালো হইতেছে, মোটামুটি টিকবা, তখন যেগুলো কিছু কোশ্চেন দেখা যাবে যে একটু কনফিউশন থাকবে, ওই কোশ্চেনগুলোর মধ্যে কিছু কোশ্চেন ইচ্ছা করলে মনে করো 60% শিওর বা 80% শিওর, এই ধরনের কোশ্চেনগুলো, এই টাইপসের কোশ্চেনগুলো তুমি আনসার করতে পারো। ঠিক আছে, এইভাবে এইভাবে প্রসিড করবা। এবার হচ্ছে যেমন ইংলিশের কথা, মানে ইংলিশের কোশ্চেন তো প্রথমে কোশ্চেন প্যাটার্ন বললাম, ইংলিশটার মধ্যে ইংলিশে হয়তো কিছু কোশ্চেন একটু এদিক সেদিক হয়, আর যেহেতু মুখস্থ অনেকটা হয়েছে, যেমন কোন একটা ওয়ার্ডে তোমার সিনোনিম বের করতে বলতেছে বা অ্যান্টোনিম বের করতে বলতেছে, হয়তো ওয়ার্ডটা কঠিন থাকতেও পারে, যদি পারো তাহলে তো ভালো, এখন ওইটা নিয়ে হাউতাস করার কিছু নেই, যেটা পারো সেটা নিয়ে প্রসিড করবা। এইভাবে প্রতিটা চ্যাপ্টার, প্রতিটা বিষয় ভিত্তিকভাবে সামনের দিকে আগাইতে থাকবা। এই ছিল তোমার মোটামুটি সার্চ নিয়ে এক্সাম স্ট্র্যাটেজি। এবার আচ্ছা, প্রথমেই বলতেছিলাম সেটা হচ্ছে, যেহেতু তোমাদের কয়েকদিন পর যেহেতু ইন্টারের রেজাল্ট দিবে, ওইটা নিয়ে হতাশ হবা না, সামনে ভালোভাবে এগিয়ে যাবা। তোমাদের সবার ভর্তি পরীক্ষা আশা করি ভালো হবে, ইন্টারের রেজাল্ট অনেক ভালো হবে, ভর্তি পরীক্ষা অনেক ভালো হবে, এই কামনা করি। আচ্ছা, আর প্রথম দিকে আমি আমার পরিচিতি বলছিলাম, আমি এখন কোথায় পড়ি সেটা বলিনি। আচ্ছা, ভালো কথা, আমি বুয়েটের ট্রিপলি নিয়ে পড়ছি, প্রথম সেমিস্টার। আচ্ছা, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।
শুভরাত্রি।